আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এই যে ফেস রিলেশনশিপ যেই চ্যাপ্টারগুলো করলাম প্রথম দ্বিতীয় ক্লাসে, আজকে আমরা তৃতীয় ক্লাসে এই ফেস রিলেশনশিপ চ্যাপ্টারের দু একটা অঙ্ক সমাধান করব, যাতে আমাদের মোটামুটি কিছুটা যে পড়াশোনাটা করলাম এটা কনসেপ্টটা একটু গভীর হয়। ওকে, তো দেখো এখানে একটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, বোর্ডে আমি উঠাই দিছি। সেটা হলো একটি আংশিক সম্পৃক্ত নমুনা। একটি আংশিক সম্পৃক্ত, এখানে কথা কিন্তু বলা আছে এই নমুনাটা হলো আংশিক সম্পৃক্ত। নমুনায় স্বাভাবিক পানির পরিমাণ হলো 22%। তো আমাদের এই আংশিক সম্পৃক্ত নমুনার মধ্যে স্বাভাবিক পানির পরিমাণ কত আছে? ওমেগা ইকুয়াল টু, ডাটা আমি লিখে নেই যদি, 22%। 22% অর্থাৎ আমি বলতে পারি 0.22। এবং আয়তনিক ঘনত্ব, আয়তনিক ঘনত্ব মানে কি বলতো? আমরা জানি মোট একক ওজন, বাল্ক ডেনসিটি। আংশিক সম্পৃক্ত মানে কি? তার ভিতরে কি আছে? তার ভিতরে সলিড অংশ আছে, ভয়েড আছে, ওয়াটার আছে। আমরা সব মিলায় কি হয়? বাল্ক হয়। আমাদের প্রথম ক্লাসে এগুলো আলোচনা করা আছে। তাহলে আমাদের বাল্ক ইউনিট ওয়েট দেওয়া আছে বা গামা এর মান দেওয়া আছে কত? 2 × 10⁻³ কেজি পার মিটার। এরপরে কি বলতেছে? মৃত্তিকার কঠিন বস্তু কণার আপেক্ষিক গুরুত্ব। এই যে মৃত্তিকার মধ্যে যে সলিড অংশটা থাকে, এই সলিডের কণার আপেক্ষিক গুরুত্ব 2.65। এবং পানির ঘনত্ব, এখানে যে সম্পৃক্ততার জন্য যে পানিটা সয়েলের ভিতরে আছে সেই পানিটার ঘনত্বও দেওয়া আছে। সেই ওয়াটারের ঘনত্ব হলো কত? 1000 কেজি পার মিটার কিউব। এরপরে কি বলতেছে? মৃত্তিকার সম্পৃক্ততার মাত্রা, অর্থাৎ এসআর এর মান, ডিগ্রি অফ স্যাচুরেশন। মৃত্তিকার সম্পৃক্ততার মাত্রা ভয়েড রেশিও নির্ণয় কর। তার মানে আমাদেরকে নির্ণয় করতে হবে সম্পৃক্ততার মাত্রা এসআর ইকুয়াল টু হোয়াট, তারপরে নির্ণয় করতে হবে ভয়েড রেশিও ইকুয়াল টু হোয়াট। এরপরে বলতেছে নমুনাটির উক্ত সম্পৃক্ততায়, অথবা এখানে বলা থাকতে পারে যে নমুনাটির সম্পৃক্ততায় একক ওজন কত। উক্ত সম্পৃক্ততা বলা থাকতে পারে, নমুনাটির সম্পৃক্ততা একক ওজন কত। তাহলে আমাদের নমুনাটার সম্পৃক্ততায় একক ওজন চাইছে। সে কিরকম সম্পৃক্ত আছে? আংশিক সম্পৃক্ত। তাহলে আমাদেরকে প্রশ্ন বলতেছে যে আংশিক, নমুনাটির আংশিক সম্পৃক্ততায় একক ওজন কত। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমাদেরকে আংশিক সম্পৃক্ততায় সে ডিগ্রি অফ স্যাচুরেশন যেইটা আছে সেই অবস্থায় তার একক ওজন কত সেইটাও আমাদেরকে দেখাইতে বলছে। সেইটাও হলো আমাদের গামা এর মান। তো এখান থেকে একটা জিনিস দেখো যে আমাদের সম্পৃক্ততায় একক ওজন আমাদেরকে এইটা বলে দিছে, তার মানে গামা এর মান যদি আমি ক্যালকুলেশন করি সরাসরি তো এইটাই আসবে, কারণ সম্পৃক্ত অবস্থায় তো একক ওজন আমাদের ঘনত্ব তো দেওয়াই আছে, তাই না? তাহলে আমি যদি ফার্দার ক্যালকুলেশন করে বাহির করি আমাদের তো এইটাই আসবে, তাই না? কিন্তু তারপরেও আসুক সেইটাই আমাদেরকে বাহির করে দেখাইতে বলছে যে সম্পৃক্ততায় একক ওজন কত হবে। যাই আসুক, এইটাই ফার্দার আসুক না কেন, কিন্তু বাহির করে দেখাতে হবে। বুঝতে পারছো? তোমাদের কাছে মনে হতে পারে যে ভাই এইটাই তো আসবে, তার আবার কেন দেখানোর প্রয়োজন আছে? আমাদেরকে তো দিয়েই দিছে প্রশ্নের মধ্যে, তোমাকে ক্যালকুলেশন করতে বলছে, তুমি করবা, এতে তো সমস্যা নাই। তাহলে আমরা সলিউশনটা শুরু করি। সলিউশন, তাহলে এখন দেখো এখান থেকে প্রথমে আমাদেরকে এসআর ভয়েড রেশিও বাহির করতে হবে। এখন তুমি এসআর এর সূত্র অ্যাপ্লাই করতে যাও, ভয়েড রেশিও প্রয়োজন। তুমি এসআর বাহির করাতে কোনোভাবেই পারবে না উইদাউট ভয়েড রেশিও, ভয়েড রেশিও ছাড়া, তাই না? তাহলে প্রথমে তোমাকে হলো ভয়েড রেশিও বাহির করতে হবে। এখন তুমি চিন্তা করো ভয়েড রেশিও কোন সূত্রটা অ্যাপ্লাই করবা। এখন তুমি চিন্তা করে পাচ্ছ না কি সূত্র অ্যাপ্লাই করবো, অনেকগুলো সূত্র আছে। আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে দেখতেছো কি ভয়েড রেশিও ওখানে দুইটা আননোন আছে। তো আমি তোমাদের বলছিলাম যখন তুমি আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না জিওটেকনিক ইঞ্জিনিয়ারিং এর ফেজ ডায়াগ্রামের মধ্যে, তখন তোমার প্রথম কাজ কি? যে শুষ্ক একক ওজন বাহির করে নাও। আমরা প্রথমে ক্যালকুলেশন করব হলো ভয়েড রেশিও। এক নাম্বার ক্যালকুলেশন যেটা করব সেটা হলো কি? ভয়েড রেশিও। কিন্তু আমি যে ভয়েড রেশিও বাহির করব আমি কোনো রাস্তা পাচ্ছি না, কোন সূত্র অ্যাপ্লাই করলে ভয়েড রেশিও আসবে। সূত্র অ্যাপ্লাই করে দেখতেছি যে আমার ওই সূত্রের মধ্যে দুইটা আননোন আছে। সেই ক্ষেত্রে আমি কি বলছিলাম?
যে তোমার প্রথম কাজ হলো গামা ডিটা বাহির করা। তাহলে গামা ডি ইকুয়াল টু আমি কত জানি বলো তো? কি জানি? ওমেগা গামা ডিভাইডেড 1 প্লাস ওমেগা। তাহলে গামা এর মান বসায় দাও। গামা এর মান আমি জানি হলো 2000 বা 2 × 10⁻³ ডিভাইডেড 1 প্লাস ওমেগা যদি বসাই 0.22, তাহলে আমাদের গামা ডি এর মান কত আসবে? 1639.34 কেজি পার মিটার কিউব। এইটা আমাদের আসবে হলো গামা ডি এর মান। এখন গামা ডি যখন তুমি পেয়ে গেছো, তাহলে তোমার ভয়েড রেশিওর সমস্যা সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তার মানে তুমি যেখানে গিয়ে দেখতেছো ভয়েড রেশিও বাহির করার তুমি কোনো সূত্র মিলাতে পারতেছো না, তাহলে তখন তুমি গামা ডিটা বাহির করে নিবা। গামা ডি বাহির করে নিবা। গামা ডি বাহির করলে তার মানে তুমি রাস্তা পেয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা এগেইন জানি যে গামা ডি ইকুয়াল টু কি হবে? জি ওমেগা ডব্লিউ ডিভাইডেড 1 প্লাস ই, তাই না? এখন আমরা এখানে কি গামা ডি এর মান জানি যে 1639.34 ইকুয়াল টু জি এর মান আমাদের জানা আছে, জি ইকুয়াল টু কত? 2.65। ওমেগা ডব্লিউ এর মান জানা আছে 1000। 1 প্লাস ই এর মান আমরা জানি না। তাহলে এখান থেকে আমরা 1 প্লাস ই এর মান জানি না, ইটাই পাবো কিনা? দেখো এই ইকুয়েশনের মধ্যে শুধু আমাদের ইটা আননোন। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন সলভ করি, তাহলে ই এর মান পেয়ে যাব। ই ইকুয়াল টু কত আসবে বলো তো? 0.617। 0.617। তাহলে তুমি ভয়েড রেশিও একটা অ্যানসার পেয়ে গেছো। তাহলে এইটা হলো তোমার একটা অ্যানসার। এইটা হলো কি একটা অ্যানসার। এরপর দেখো ভয়েড রেশিও যখন পেয়ে গেছো, তখন তুমি কি পেয়ে যাবা? ডিগ্রি অফ স্যাচুরেশন পেয়ে যাবা। 2 নাম্বার অ্যানসার সহজেই পেয়ে যাবা। 2 নাম্বার ডিগ্রি অফ স্যাচুরেশন বা সম্পৃক্ততার মাত্রা। সম্পৃক্ততার মাত্রা। তাহলে সম্পৃক্ততার মাত্রা এসআর ইকুয়াল টু আমরা কি সূত্র লিখতে পারি? ওই যে ভয়েড রেশিওর একটা সূত্র আছে, তাই না? যে ই ইকুয়াল টু জি ওমেগা ডব্লিউ ডিভাইডেড এসআর, তাই না? তাহলে আমরা সেইটার থেকে যদি কনভার্ট করে নেই, আচ্ছা আমি যদি তোমাদের মূল সূত্রটাই লিখে দেই, আমরা জানি ই ইকুয়াল টু জি ওমেগা ডব্লিউ ডিভাইডেড এসআর। আর এখান থেকে এসআর এইবারে নিয়ে গেলাম, ই এইবারে নিয়ে আসলাম। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? যে এসআর ইকুয়াল টু জি ওমেগা ডব্লিউ স্যার ওমেগা ডব্লিউ না, ওমেগাই বলবো আর কি, জি ওমেগা ডিভাইডেড এসআর বলবো। হ্যাঁ, তাহলে কত হবে এখানে ই। তাহলে আমরা যদি মানটা বসায় দেই, জি এর মান 2.65, ওমেগার মান হলো 0.22 ডিভাইডেড ই বাহির হলো 0.617। তাহলে এখান থেকে আমি এসআর পাবো কিনা বলো তো? যে এসআর ইকুয়াল টু কত মান আসবে? 0.945। 0.945। আরো কিছু সংখ্যা হয়তো থাকতে পারে, এরপরে আরো কিছু সংখ্যা আছে আমরা নেই। ওকে, তাহলে আমাদের এসআর পর্যন্ত অ্যানসার হয়ে গেল। 3টে অ্যানসার মধ্যে 2টে অ্যানসার আমাদের কমপ্লিট। এই একটা অ্যানসার। তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশনটা আমি পেলাম, ভয়েড রেশিওটা পেয়ে গেছে। এখন আমার এই সম্পৃক্ততায় একক ওজন কত সেইটা আবার বাহির করে দেখাতে হবে, তাই না? কিন্তু আমাদেরকে এইটা সরাসরি লিখতে পারবো না, বাহির করে সেটা দেখাইতে হবে। আমরা যদিও জানি যে এই সম্পৃক্ততায় একক পর্যন্ত দেওয়াই আছে এইটা, তার মানে এইটাই হবে, কিন্তু এইটাই সরাসরি তুমি যদি লেখো তাহলে হবে না, তোমাকে বাহির করে দেখাতে হবে। তাহলে আমরা সেই কাজটা বাহির করে দেখাই। আমি একটু এই পর্যন্ত মিশাই দেব, খেয়াল করো। তাহলে এখন 3 নাম্বার সলিউশনটা কি করব? 3 নাম্বার সলিউশনটা করব হলো সম্পৃক্ততায় একক ওজন। উক্ত সম্পৃক্ততায় একক ওজন মানে আংশিক। আচ্ছা আমি আংশিক সম্পৃক্ততায় লিখি, আংশিক সম্পৃক্ততায় একক ওজন। তাহলে আংশিক সম্পৃক্ততায় যে একক ওজন থাকে সেইটাকে তো আমরা মোট একক ওজন বা আংশিক স্যাচুরেটেড সয়েল বলি, তাই না? তো সেইটাতে তুমি বলতে পারো পার্শিয়াল স্যাচুরেটেড, পার্শিয়াল স্যাচুরেটেড, অথবা তুমি বলতে পারো কি গামা এর মান। এটাকে অথবা অর আকারে লিখে তুমি গামা লিখতে পারো, কোনো সমস্যা নেই। ইকুয়াল টু আমরা কি লিখবো? সূত্র কি জানি? জি প্লাস এসআর ইনটু ই, এসআর ইনটু ই গামা ডব্লিউ 1 প্লাস ই। তাহলে এই মানটা বসায় দাও। জি এর মান কত আমাদের? 2.65 প্লাস এসআর এর মান কত বাহির হলো আমাদের? 0.945।
5, ই এর মান কত ইনটু ই, ই এর মান কত আমাদের বাহির হয়েছিল 0. কত জানি 617 বোধহয়, তাই না? 0.617। তাহলে জি এস আর ই ইনটু ওমেগা ডাব্লিউ হলো 1000, সরি গামা ডাব্লিউ হলো 1000 ডিভাইডেড 1 প্লাস ই 0.617। আর এইটা ক্যালকুলেশন করলে তোমাদের মোটামুটি 1999 কিছু একটা 5 কেজি পার মিটার কিউব আসবে। তো আমরা যেহেতু এই মানগুলো পয়েন্টের পরে অল্প কিছু সংখ্যক নিছি, তাই না? তো সেহেতু আমাদের একদম 2000 যেটা দেওয়া আছে সেইটা আসে না, একটু কম আসে আর কি। তো তুমি যদি সম্পূর্ণ মান নাও তো আশা করি যে তোমাদের 2000 আসবে। ভয়েড রেশিও সম্পূর্ণ নিলা, এই ডিগ্রি অফ স্যাচুরেশনের মান সম্পূর্ণ নিলা, তাহলে অ্যানসার একদম 2000ই আসবে। তো একটু কম বেশি আসতেই পারে, সমস্যা নাই। তো এইটা হলো আমাদের অ্যানসার। আর ডিগ্রি অফ স্যাচুরেশনটাকে পার্সেন্টেজে লিখলে ভালো আর কি, হ্যাঁ? তাহলে পার্সেন্টেজে লিখলে কত হবে 94.5%। এটা অ্যানসার দিবা। তো এই হলো আমাদের অঙ্ক। জিওটেকনিকের অঙ্কগুলো খুবই সহজ, জাস্ট কনসেপ্টগুলো একটু খেয়াল রাখবা, অঙ্কগুলো একটু ভালো করে পড়বা, কোন সম্পৃক্ততায় চাইছে এটা একটু না ধরতে পারলে অঙ্ক করাটা মুশকিল হয়ে যাবে। তো আশা করি যদি তোমরা এইগুলো একটু খেয়াল রাখো তাহলে অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবা। তো চলো আমরা এই টাইপের আরো একটা অঙ্ক দেখি। তাহলে দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা, এখানে কি বলতেছে 0.018 ঘনমিটার আয়তনের একখণ্ড নমুনা মৃত্তিকার ওজন 30 কেজি। তাহলে এতটুকু আয়তনের একটা নমুনার ওজন হলো 30 কেজি এবং উক্ত নমুনাকে বৈদ্যুতিক চুল্লিতে শুকানোর পরে একক ওজন পাওয়া গেল এতটুকু। এর ওজন, সরি একক ওজন না, এর ওজন 28.5 কেজি। তার মানে এই 28.5 কেজির ওজনের আগে যে 30 কেজি ওজন ছিল সেখানে কি ছিল, পানি সহকারে ওজন ছিল। তো যখন আমি শুকায় ফেললাম পানি উড়ে চলে গেল, বাষ্প হয়ে চলে গেল, এখন যেটা আছে তার মানে সেটা সলিডের ওজন। ওকে, পাওয়া গেল। নমুনাটির একক ওজন, শুষ্ক একক ওজন। তাহলে আমাদের কি কি চাইছে, নমুনাটির একক ওজন 1 নাম্বার উত্তর চাইছে, শুষ্ক একক ওজন 2 নাম্বার, জলীয় অংশের শতকরা হার অর্থাৎ ওমেগার পরিমাণ, সম্পৃক্ততার মাত্রা এসআর এর পরিমাণ, ভয়েড রেশিও ও পরোসিটি নির্ণয় করো। অনেকগুলো আমাদেরকে মান চাইছে। তো আমরা আসলে ডাটাগুলো এন্ট্রি করি। তো আমাদের কি কি গিভেন ডাটা দেওয়া আছে পড়ো আর লিখো। তাহলে আমাদের মোট ভলিউম দেওয়া আছে, একটা সয়ের একখণ্ড নমুনার ভলিউম 0.018 মিটার কিউব। এই ভলিউমের একটা নমুনা নিছি যার মোট ওজন 30 কেজি। তো এই নমুনাকে আমাদের বৈদ্যুতিক চুল্লিতে শুকানোর পরে এর আয়তন পাওয়া গেল, সরি এর ওজন পাওয়া গেল ভিএস 28.5। চুল্লিতে শুকানোর পরে ওয়াটার চলে যাবে, তাহলে মোট ওজন এর মধ্যে থেকে ওয়াটার চলে গেল, তার মানে এখন শুধু সলিড অংশে ওজন থাকবে, এইটা দেওয়া আছে। এরপরে কি দেওয়া আছে, যে নমুনাটির আপেক্ষিক গুরুত্ব GS = 2.65। এখন আমাদের চাইছে হলো একক ওজন, 1 নাম্বার কথা একক ওজন। তাহলে একক ওজন বাহির করার জন্য আমরা সূত্র কি জানি, সলিউশন। আসো আমরা একটা একটা করে সলিউশন করি। 1 নাম্বার কি চাইছে, একক ওজন। তাহলে যেহেতু কিছু বলা নাই তার মানে একক ওজন বলতে মোট একক ওজন চাইছে। তাহলে মোট একক ওজনের আমরা বেসিক সূত্র কি জানতাম, মোট একক ওজন বা বাল্ক ইউনিট ওয়েট বা আয়তনিক একক ওজন ইকুয়াল টু কি ছিল, টোটাল ওয়েট ডিভাইডেড টোটাল ভলিউম। যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনের টোটাল ওয়েট এবং টোটাল ভলিউম। তাহলে পানি এবং মাটি সহ মোট ভলিউম হলো এইটা, পানি এবং মাটি সহ, যদি ভয়েড থাকে ভয়েড আছে, তো ভয়েড সহ মোট ওজন হলো এইটা। তাহলে এই দুইটার অনুপাতকে আমরা কি বলবো, মোট একক ওজন। তাহলে কত হবে 30 ডিভাইডেড 0.018। তো এইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসবে কত, 1666.67 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, হয়তো এইটা রেজাল্ট আসবে, একটু ক্যালকুলেশন করে দেখো। তাহলে আমরা একক ওজনটা পাইলাম, একটা অ্যানসার চলে আসলো। এরপরে বলতেছে কি, যে শুষ্ক একক ওজন নির্ণয় করো। শুষ্ক একক ওজন চাইছে, তাহলে মোট একক ওজন পাইছি, শুষ্ক একক ওজন বাহির করব। তাহলে শুষ্ক একক ওজন বাহির করতে গেলে আমরা দেখো এখানে একটা জিনিস লাগবে আমাদেরকে, শুষ্ক একক
ওজন। শুষ্ক একক ওজন যদি বাহির করতে যাই আমাদের কি লাগবে? D ইকুয়াল টু মোট একক ওজন ডিভাইডেড 1 প্লাস ওমেগা। ওমেগা লাগবে। এখন ওমেগা কতটুকু আছে সেটা আমরা বাহির করব। এখন ওমেগা সমান সমান আমরা কি জানি? আমাদেরকে কিন্তু জলীয় অংশের শতকরা হারও বাহির করতে বলছে। কতটুকু জলীয় অংশ আছে? ওমেগা। তাহলে আমরা এখানে একটা কাজ করি, সাইডে আগে ওমেগা বাহির করি। এখানে ভাগ করে দিলাম, তিনটা অংশে করব। এখানে হলো সাইডে আগে ওমেগা বাহির করি, জলীয় অংশের পরিমাণ। জলীয় অংশের পরিমাণ। তাহলে জলীয় অংশের পরিমাণ ওমেগা ইকুয়াল টু কি জানি? নমুনার মধ্যে ওয়াটারের পরিমাণ এবং সলিডের পরিমাণের অনুপাতকেই তো আমরা বলি জলীয় অংশের পরিমাণ। আর এইটাকে যদি 100 দ্বারা গুণ করে দেই তাহলে কি হবে? সেটা শতকরা পরিমাণ বাহির হবে। তাহলে এই নমুনার মধ্যে আমাদের সলিড অংশের পরিমাণ হলো 28.5। পানির পরিমাণ কতটুকু আছে? তাহলে দেখো পানির পরিমাণকে আমরা বাহির করতে পারবো না, যে ওয়াটারের পরিমাণ এখানে আগে ছিল আমাদের মোট 30 কেজি, এখন শুকানোর পরে হয়েছে সয়েলের অংশ হলো 28.5 কেজি। ঠিক আছে? তাহলে বর্তমানে আমাদের যে শুকায় ফেললাম তাহলে ওখান থেকে কে বাহির হয়ে গেল? ওয়াটারটা বাহির হয়ে গেছে। তাহলে আমাদের ওয়াটারের পরিমাণটা কতটুকু সেইটা পাবো। তাহলে ওয়াটারের পরিমাণ কত আসবে বলো? 1.5 কেজি। তাহলে 1.5 কেজি আমাদের ওয়াটার আছে। তাহলে এখানে যদি আমি লিখি 1.5 ইনটু 100, তাহলে এখান থেকে আমরা জলীয় অংশের পরিমাণটা পাবো কিনা? জলীয় অংশের শতকরা পরিমাণ কত আসবে? দেখো তুমি গুণ করে দেখো, 5.26 সম্ভবত 5.26%। 5.26%। তাহলে ওমেগার 5.26% মানে কত? 0.0526, তাই না? তাহলে আমরা যদি ওমেগার পরিমাণটা পেয়ে যাই, এইটা হলো আমাদের একটা অ্যানসার। তাহলে ওমেগার পরিমাণ পেয়ে গেলাম, এইটা হলো প্রথমের অ্যানসার ছিল। তাহলে এখন এখানে যদি আমি ওমেগার মানটা বসায় দেই তাহলে আমরা এই গামা ডি এর মানটা পাবো কিনা? তাহলে আমরা জানি মোট গামা এর মান হলো, মোট একক ওজন 1666.67 ডিভাইডেড 1 প্লাস ওমেগা এর মান কত? 0.0526। এইটা যদি আমি বসায় দেই তাহলে আমাদের একক ওজন আসবে 1583.33 কেজি পার মিটার কিউব। তাহলে এইটা হলো আমাদের একটা অ্যানসার, আরেকটা অ্যানসার। বুঝতে পারছো? তো আমরা এইভাবে একটা থেকে আরেকটার সাথে রিলেটেড করে এইভাবে বাহির করতে পারি। তো আমাদেরকে এই কনসেপ্টগুলা মাথায় রাখতে হবে যে আমি কোনটা করব আর কোনটা করতে কোনটা লাগবে, তার আগে আমাকে কি বাহির করতে হবে। মানে তোমাকে এক ধাপ এই ফেস রিলেশনশিপের অঙ্ক করতে গেলে এক ধাপ আগে চিন্তা করতে হবে, এক ধাপ আগে চিন্তা করতে হবে যে আমি যেটা অ্যাপ্লাই করতে যাচ্ছি শুষ্ক একক ওজনের, এটা অ্যাপ্লাই করলে আমাদের কি লাগবে আর সেইটা আমি বাহির করতে পারবো কিনা, কি সূত্র ইউজ করলে বাহির করতে পারবো। ওকে, এই হলো বিষয়। তাহলে আমরা কোন পর্যন্ত বাহির করলাম? তিনটা অ্যানসার বাহির করলাম শতকরা পরিমাণ। এখন সম্পৃক্ততার মাত্রা অ্যানসার বাহির করব, ভয়েড রেশিও বাহির করব আর পোরোসিটি বাহির করব। এখন আমাকে বলো, শুষ্ক একক ওজন পেয়ে গেছো, তাহলে ভয়েড রেশিও বাহির করতে আর সমস্যা আছে? আমি কি বলছি, যেখানে ভয়েড রেশিও তুমি বাহির করার কোনো সূত্র বুঝতে পারছো না, শুষ্ক একক ওজন বাহির করবে, তাহলে অটোমেটিক ভয়েড রেশিও চলে আসবে। ওকে, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমার মনে হয় যে এইটা আরেকটু তোমাদের সহজ হবে। দেখো এখানে কিন্তু আমরা আরেকটা বেসিক সূত্র জানি, বেসিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আমরা সলিড অংশের ওজন জানি, ঠিক আছে? তাহলে আমরা বেসিক আরেকটা সূত্র জানি যে গামা ডি ইকুয়াল টু সলিড অংশের ওজন ডিভাইডেড, এইটা যদি আমাদের ইউজ করি, যে আমরা এই সূত্র যদি ইউজ করি, তোমাকে চিন্তা করতে হবে যে কোন সূত্র দিয়ে অঙ্ক করা যায়। একটা অঙ্ক একাধিক সূত্রে করা যেতে পারে, তো আমরা যদি এইটা ইউজ করি তাহলে আমাদের এই ওমেগাটাও প্রয়োজনই হবে না। ওমেগা আমরা পরে এইভাবে বাইর করে দেব, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তাহলে দেখো আমরা জানি কি শুষ্ক একক ওজন ইকুয়াল টু সলিড অংশের মানে শুষ্ক অবস্থায় মোট ওজন ডিভাইডেড আয়তন, শুষ্ক অবস্থায় মোট ওজন ডিভাইডেড শুষ্ক অবস্থায় আয়তন। তাহলে শুষ্ক অবস্থায় মোট ওজন আমরা জানি, শুষ্ক অবস্থায় আয়তন আমাদের এখানে কি দেওয়া আছে, তাই না? এখন একটা জিনিস খেয়াল রাখবা, মোট আয়তন সবসময় শুষ্ক অবস্থা আয়তনের সমান হয় না। অনেক সময় কি হয়, তুমি
যেই পরিমাণে হয়তো পানি এখান থেকে রিডিউস করছো, ওভেনে ড্রাই করছো, বৈদ্যুতিক চুল্লিতে শুকাইছো, ওকে, শুকানোর পরে পরে শুধু এর ওজনই কমে না, অনেক সময় এর আয়তনের মধ্যেও হ্রাস পায়। তো এখানে আয়তনের মধ্যে হ্রাস পাইছে এরকম কোনো কথা উল্লেখ নাই, তার মানে ওজনটা হলো হ্রাস পাইছে আর আয়তনটা কনস্ট্যান্ট। শুষ্ক অবস্থায় যে আয়তন ছিল, আগেও পানি থাকা অবস্থায় সেই আয়তন ছিল, আয়তনটা কি হয়েছে, কনস্ট্যান্ট আছে। হ্যাঁ, তো তার মানে এখানে আমি ওই পানি থাকা অবস্থায় যেটা মোট আয়তন সেইটা এখানে ইউজ করতে পারি, যে আমাদের শুষ্ক অবস্থায় তার আয়তন হলো এইটাই। তো সেইটাও যদি ইউজ করো তো একই রেজাল্ট আসবে। তাহলে শুষ্ক অবস্থায় ওজন হলো 28.5 আর এর হলো আয়তন হলো 0.018। তো এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে হলো 1583.33 আসবে এরকম, ওকে, কেজি পার মিটার। তো এইটাও করতে পারো আর এইটাও করতে পারো, এইটা করতে গেলে এটা বাহির করতে হবে, একটু ঝামেলা হবে আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা তিনটে অ্যানসার পেয়ে গেলাম। সম্পৃক্ততার মাত্রা বাহির করব, ভয়েড রেশিও বাহির করব, পরোসিটি বাহির করব। তাহলে আমরা চতুর্থ নাম্বারটা ভয়েড রেশিও যদি করি, চতুর্থ নাম্বারে যদি ভয়েড রেশিওটা বাহির করি, ভয়েড রেশিও ক্যালকুলেশন, তাহলে ভয়েড রেশিও ক্যালকুলেশনে আমরা দেখো এই সূত্র ইউজ করতে পারি, গামা ডি ইকুয়াল টু জি ওমেগা ডব্লিউ 1 প্লাস ই। তাহলে আমরা গামা ডি এর মান জানি, এখান থেকে পাইছি, জি এর মান জানি, ওমেগা ডব্লিউ পানির একক ওজন আমাদের মুখস্থ 1000। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি যে 1583.33 ইকুয়াল টু জি এর মান হলো 2.65, ওমেগা ডব্লিউ হলো 1000, পানির একক ওজন আমি এখানে ডাটা লিখে দিলাম, এটা তো আমাদের মুখস্থ মান 1000 কেজিতে, 1000 কেজি পার মিটার কিউব, 1 প্লাস ই। তাহলে 1 প্লাস ই, এখান থেকে আমি ই এর মানটা ক্যালকুলেশন করতে পারবো। তো ই এর মান কত আসবে, 0.673 ক্যালকুলেশন করলে। তাহলে ভয়েড রেশিও পেয়ে গেলাম। এখন ভয়েড রেশিও যদি পেয়ে যাই, সম্পৃক্ততার মাত্রা পাবো কিনা, সম্পৃক্ততার মাত্রা। তো সম্পৃক্ততার মাত্রা ইকুয়াল টু আমরা কি জানি, সম্পৃক্ততার মাত্রা এসআর ইকুয়াল টু আমরা কি এটা লিখতে পারি না, জি ওমেগা ডিভাইডেড ই। তাহলে এখানে জি তুমি সবকিছু জানো কিনা, জি এর মান জানো 2.65, ওমেগার মানও তুমি জানো, কত বাহির হইছে এখানে 0.8, তাই না, এখানে ধরবে না, আমি নিচে লিখে দিই। তাহলে এখানে তুমি জানো জি এর মান 2.65, ওমেগার মান বাহির হইছে 0.0526, ই এর মান কত, ভয়েড রেশিও আমাদের দেখো এখানে বাহির করলাম কোথায়, এই যে এখানে 0.673। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার এসআর এর মান আসবে মোটামুটি 0.2071, এইটা 2071। তাহলে সম্পৃক্ততার মাত্রা চলে আসলো। এখন সম্পৃক্ততার মাত্রা যদি চলে আসে তাহলে পরোসিটি, ভয়েড রেশিও বাহির করছো, তাহলে পরোসিটি বাহির করা যাবে। তাহলে এইটা হলো আমাদের একটা অ্যানসার, এইটা হলো একটা অ্যানসার। তাহলে আমরা মোটামুটি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অ্যানসার পেয়ে গেছি। এখন শুধু পরোসিটিটা বাদ আছে। তাহলে পরোসিটিটা যদি ক্যালকুলেশন করি, আমি এখানেই দেখাই পরোসিটিকে n দ্বারা প্রকাশ করি। তাহলে পরোসিটি সূত্র কি, পরোসিটি ইকুয়াল টু E ডিভাইডেড 1 প্লাস E, তাই না। তাহলে E এর মান আমরা জানি 0.673, 1 প্লাস 0.673। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে কত, 0.40। তাহলে এইটা একটা অ্যানসার। তো সাধারণত একটা কাজ করবা, এই যে পরোসিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন, এগুলোর মান পার্সেন্টেজে বাহির করে দিবা, আর কি শতকরায় বাহির করে দিবা। জাস্ট আমি অঙ্ক সলিউশনের জন্য তোমাদেরকে এইভাবে দেখালাম আর সাথে বলে দিলাম যে শতকরায় এইভাবে অঙ্কটা তোমরা করে দিবা। ওকে, তো এই হলো আমাদের কিছু বেসিক অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা অঙ্কগুলা বুঝতে পারছো এবং কনসেপ্টগুলো ক্লিয়ার আছো। তো কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে অঙ্ক করতে অসুবিধা হবে না। তো আমাদের পরবর্তী আরো লেকচারগুলোতে তোমাদের সাথে দেখা হবে। আর আমি বর্তমানে গাজীপুরেই আছি। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।